প্রেম ভালোবাসা, হাসি মজা, তন্ত্র ও ভয়, সঙ্গে রয়েছে আরও কিছু বাংলা ক্লাসিক্স। এই সমস্ত কিছু দিয়ে ঘেরা আমাদের চ্যানেল BSX 2.0। তাই বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো গল্প নিয়ে আমরা আসবো তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা। ঘরে ঘরে লক্ষ্মী পূজা, বারোয়ারি পুজো তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর রাত্রি। আমি উঠেছিলাম ধর্মশালায়, দুবেলা বাইরেই খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলের রান্না ভালো, রকমারি পদ পাওয়া যায়। শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁইডাঁটার চচ্চড়ি, কপির তরকারি, রুই, পার্শে, ভেটকি, নানা রকম মাছ, ডিমের ডালনা, মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোনায় জানলার ধারে একটা ছোট্ট টেবিলের সামনে বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজন বসে খেতে পারে। আমি জানলার দিকে পিঠ রেখে বসেছিলাম। হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত, তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটি বলল একটু দেরি হবে। ভাত ফুরিয়ে গেছে, উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে। খদ্দেরের বেশ ভিড়। আমার আগে এসেও অনেকেই ভাতের আশায় বসে আছে। ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স 30-এর মাঝামাঝি, কি তার একটু বেশি হবে। কুণ্ঠিতভাবে তিনি বললেন, আমি এখানে বসলে আপনার অসুবিধে হবে কি? আমি বলে উঠলাম, না না, এটা তো দুজনেরই টেবিল। যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগ হাতছাড়া হলো বলে আমি মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, আপনাকে আগে কখনো দেখিনি তো। বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমি জবাব দিলাম। কলকাতা থেকে? আমি ঘাড় দোলালাম। আমার বাড়িও কলকাতায়। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, গত 7 বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি। কলকাতায় কোথায় আপনার বাড়ি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম। ভবানীপুরে, কালীমোহন ব্যানার্জি লেনে। ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে। আরে আমিও তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশ গাঁয়ের লোকের সঙ্গে বাইরে দেখা হলেও যেমন খুব তাড়াতাড়ি সংকোচ কেটে যায়, ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে, আমাদেরও তাই হলো। কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই বললেন না? হ্যাঁ, এখানে আছি 2 বছর। তার আগে 1 বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম। আরে, সে তো খুব ভালো চাকরি। আমি না বলে পারলাম না। শুনেছি রাজার হালে থাকা যায়। তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল? না, বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন। আমিই ছেড়ে দিয়েছি। সে কি, কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি? তাও না। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে তারপর বললেন, আপনাকে সব কথা খুলে বলছি। মানে, কাউকে না বললে আমার মন হালকা হবে না। সবাইকে সবকিছু বলা যায় না, কিন্তু আপনার মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও আর সবার মতো নন। সহানুভূতিশীল মানুষ। বিশেষ করে আপনি আমার পাড়ার লোক। আপনাকে বলতে আমার আপত্তি নেই। অবশ্যই আপনার যদি শুনতে আপত্তি না থাকে। মোটেই না, আমি হেসে বললাম। হাঁড়িতে চাল ফুটছে,
ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানো যাবে। আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন অলৌকিক, তেমন কিছু। আমি কিছু বলার আগেই একটি ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন। এখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম। ভদ্রলোক শুরু করলেন। আমার স্বাস্থ্য খুব ভালো ছিল, একসময় খুব মারদাঙ্গা করতাম, সাহসের অভাব ছিল না। সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে বা কারবার, ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হতো। আপনি যা ভাবছেন তেমন পায়ের উপর পা দিয়ে সুখের চাকরি নয় মশাই। শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না। অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয়। কৃষি বিজ্ঞানে আমি একজন স্নাতক। আমার বাংলাটা ছিল বেশ বড়। সেখান থেকে মাইলখানে দূরে কুলি কমিনদের বস্তি। বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম। সে জুতো পালিশ থেকে রান্না বান্না সবই করতো। চৌখুশ ছেলে। আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া। পোড়ো বাড়ি বলছি এই জন্যই যে বাড়িটার চুন পলেস্তরা খসে ইটগুলো যেন দাঁত বের করা, কার্নিশের এখানে ওখানে বট অসত্যের চারা। বাড়িটা দোতলা, আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয়। দরজা জানলা সবসময় বন্ধ থাকতো। বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না। চারদিকে সবুজ আর সবুজ। কলকাতা থেকে এসে জায়গাটা আমার বেশ ভালো লেগে গেল। কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলি কমিনরা আমাদের বেশ সমীহ করে চলছিল। বেশ ভালোই কাটছিল দিনগুলো। রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস খাসা রান্না করতো ছেলেটা। প্রায় 1 মাস কেটে গেল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। তাই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপালী সুধায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না। চা বাগানের সন্ধ্যের পরেই রাত নামে। কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হই হুল্লোড় চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমনুষ্যের সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ নির্ঝুম পরিবেশ। রাত 8টার মধ্যে আমি শুয়ে পড়তাম। সারাদিনের খাটাখাটুনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম। সেদিন হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে। আমি অবাক হলাম। এত রাতে কে হাসে? এখানে লোকজন নেই। তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি। বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলো যেন বন্যা বয়ে যাচ্ছে। তখনই আবার সেই হাসিটা ভেসে এলো। কে কে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম। চারদিকে খুঁজলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম। ঘড়িতে দেখলাম 10:15। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারোর হাসি শুনেছে কিনা। সে বলল শোনেনি। আমি ভাবলাম কুলি মজুরদের কেউ হয়তো নেশা ভাঙ করে কাছাকাছি কোথাও এসেছিল, তাই হাসি শুনেছি। ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিক পক্ষ খুব খুশি। একটা চিঠিতে সে কথা জানাতে তারা কর্পণ্য করলেন না। আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমার বাকি রইল না। আরো 1 মাস কাটলো। আবার এলো পূর্ণিমা। সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ। বিকট সে হাসি। প্রকৃতিস্থ মানুষের যে নয়
তা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হলে হয়তো ভয়ে শিখে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া। ঘড়িতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আগের বারের মতো এবারও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল। ব্যাপারটা কোনো ব্যাখ্যা আমার মাথায় এলো না। শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না। পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি। আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে, তাই ওকে আর ঘাঁটালাম না। পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা ঘটলো। এবার আমি কান চেপে শুয়ে রইলাম। আর কি ওই বিকট হাসি শুনতে পাই না কেন, তা আমার বোধগম্য হলো না। একবার মনে হলো আমি কি স্নায়ু বিক্রিয়ায় ভুগছি, কিন্তু সে চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম। পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটা আমাকে জানতেই হবে, নইলে আমি পাগল হয়ে যাব। সেদিন রাতে ইচ্ছা করে আমি জেগেছিলাম, তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিকে লক্ষ্য করে আমি ছুটলাম। হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই বড় বাড়িটার কাছে। এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বড় বাড়ি থেকে, কিন্তু ওটা পরিত্যক্ত। কেউ থাকে বলে শুনিনি, কাউকে চোখেও পড়েনি। তবে কি রাতের দুষ্টু লোকেরা ওখানে এসে জড়ো হয়? চোরাই কারবারিদের একটা গোপন আড্ডা। বাড়ির সব দরজা জানলা বন্ধ। সদর দরজায় বড় এক তালা। ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না। আমি কি করব মনস্থির করতে না পেরে ফিরে এলাম। পরদিন আপিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কিনা। তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন। বছর 40 আগে ওই বাড়িতে 2 ভাই থাকতো। তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। লোকজনের সঙ্গে মেলামেশাও তারা করতো না। ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ। তাকে দোতলার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল। সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত। বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি। তখন তাকে চাবুক মারতে হতো। চাবুক খেত আর অট্ট হাসি হাসতো সেই ভাই। ভয়ঙ্কর ছিল সেই হাসি। ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল। তারপর একদিন পূর্ণিমার রাতে সে উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করতো তাকে আক্রমণ করে। সে তখন ঘুমিয়েছিল। আচমকা আক্রমণে সেও প্রথমে কাবু হয়ে পড়েছিল, কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ। সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না, দরকারি কাজে শহরে গিয়েছিল। পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল। আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে। পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে, আর দুজনেই মৃত। তারপর থেকেই বাড়িটা উভয়ে পড়ে আছে। দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। এই হলো বাড়িটার ইতিহাস। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নিমন্ত্রণ করলাম। রাত্রে খাওয়া দাওয়া করবেন, থাকবেন। খানা পিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম। ইচ্ছা করেই সেদিন রাতে আমি দেরি করে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাটি, কেমন করে কর্পদ্যহীন অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্পই করছিলেন। আমি তার কথা শুনছিলাম আর হাত কড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না। ঠিক 10টার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। তিনি কিন্তু নির্বিকার খাচ্ছেন আর তার জীবনে বলে যাচ্ছেন। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কি? ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। একটা হাসি।
হাসি? কার হাসি? ভদ্রলোক এদিক ওদিক তাকালেন। কই, আমি তো কারোর হাসি শুনতে পাচ্ছি না। একটু কান পেতে শুনুন, আমি অসহিষ্ণু গলায় বললাম। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভদ্রলোক ভুরু কুঁচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন, তারপর ঘাড় নেড়ে বললেন, আমি তো কিছু শুনতে পাচ্ছি না মশাই। বোধহয় আপনি ভুল শুনেছেন, কেউ হাসেনি, আপনার মনের ভুল। ভুল শুনেছি। এবার আমার ধৈর্যচ্যুতি ঘটল। প্রায় চিৎকার করে বলে উঠলাম, প্রত্যেক পূর্ণিমা রাতে আমি এই হাসি শুনছি, আর আপনি বলছেন আমার মনের ভুল? ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার মানসিক সুস্থতার সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন। চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন। আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম। পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নেন। মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্য কিনা এই কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। হেড অফিস থেকেও এ ব্যাপারে একজন খোঁজ খবর করতে এলেন। তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না, ফলে চাকরিটা রয়েই গেল। একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো, আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না। পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই রাতে আমি প্রস্তুত হয়েই ছিলাম। হাসি শুরু হবার সঙ্গে সঙ্গেই ওই বাড়ির দিকে দৌড়লাম। আমার বাঁ হাতে 5 ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার। বাড়িটার সামনে আসতেই হাসিটা থেমে গেল। আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম, তারপর সদর দরজায় এক লাথি মারলাম। পুরনো দরজা আর আমার প্রচন্ড পদাঘাত, দরজার একটা পাল্লা ভেঙে গেল। আমি ভেতরে ঢুকলাম, চারিদিকে আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকার ফলে ধুলোর স্তর জমেছে মেঝের ওপর। কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উঠতে দেখলাম। তারপরে হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করে হাসলো। আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস। এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে 2-3টে সিঁড়ি টপকে দোতলায় উঠলাম। তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম। দরজাটা ভেজানো ছিল, দড়াম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকলাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্ট লোক বা দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতলব, তবে তা আমি ভেঙে দেব, এই ছিল আমার সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম। ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই। ফাঁকা শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম। হঠাৎ একটা অশরীরী অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ অদৃশ্য কারোর উপস্থিতি আমি অনুভব করছি। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বীরেশ্বরবাবু একটু থেমে টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক ঢোক জল খেলেন। তারপর গ্লাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন, বোধহয় 2-3 সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই। তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুর্দার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আর তখনই আবার শুরু হলো সেই হাসি, শরীরের রক্তহীন করা বিভৎস সেই হাসি। আমার মতো সাহসী পুরুষেরও শিরদানা বেয়ে যেন বরফ করা জলের ধারা নেমে এলো। কোনো রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সারা রাত ঘুমোতে পারলাম না।
এরপর প্রত্যেক পূর্ণিমার রাত্রে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করতে লাগলো, আর আমি দোকান চেপে বিছানায় ছটফট করতে লাগলাম। ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠতো যারা অন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো, আমার সম্বন্ধে আড়ালে ফিসফাস করতো। 1 বছর কোনো মতে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকে ছিলাম, কিন্তু আর পারলাম না। চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম, একটা চাকরি জুটিয়ে নিলাম, সেই থেকে এখানেই আছি। কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো। সেখানেই তো মুশকিল। আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভেবে, না না না, সেটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু তারা কেন তা ভাববেন? আপনি তো সেই হাসি আর এখনো শুনছেন না। সেটাই তো হচ্ছে কথা। এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি। পূর্ণিমার রাত 10টায় এখানে বসেও আমি সেই হাসি শুনতে পাই। পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, ওই হাসি আমাকে মুক্তি দেবে না। সে কি? আমি সবিস্ময়ে বললাম। ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন। হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ, ওই যে দেখুন, পিছনে আকাশের দিকে। আমি ফিরে আকাশের দিকে দেখলাম। আকাশে ঝলমল করছে রূপলি থালার মতো কোজাগরি পূর্ণিমার চাঁদ। তারপরেই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম। তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর্ত কণ্ঠে বললেন, ওই ওই শুনতে পাচ্ছেন সে হাসি। তিনি দুহাত দিয়ে দোকান চেপে ধরলেন। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। শান্ত হন, আমি বললাম। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন। এটা আপনার মনের রোগ হয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন, কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন? কি? আমি জানতে চাইলাম। বীরেশ্বর বাবুর দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমিই ছিলাম সেই পাগল। হোটেলের ছোকরা এসে আমাদের সামনে 2 থালা ভাত নামিয়ে দিয়ে গেল। গরম ভাত, ধোঁয়া উঠছে।